গল্পের নাম অন্তদহন। রাইটার DRM সোহাগ। পর্ব সংখ্যা 12। পেজ DRM সোহাগ হানি। সৌম্য নিজেকে সামলে নেয়। দুহাতের মাঝে তার মুখ রেখে কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে ঝাপসা চোখজোড়া কয়েকবার ডলে স্বাভাবিক করে নেয়। এরপর ইরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ইরা মাথা নিচু করে ফোপাচ্ছে। সৌম্য মৃদুস্বরে ডাকে, ইরাবতী। ইরার দমবন্ধ লাগল। এই ডাক ডেকে সৌম্য তাকে ভুলে যেতে বলে। সে কি করে পারবে? সৌম্যর ইচ্ছে করল তার ইরাবতীকে জড়িয়ে নিয়ে মাথায় হাত রাখতে, কিন্তু সে ইচ্ছে যে বামুন হয়ে চাঁদ ধরার মতো। জড়িয়ে ধরতে না পারলেও দুহাতে ইরার মুখ আগলে নেয় সৌম্য। ইরার মুখ উঁচু করে ইরার কান্নারত মুখপানে অসহায় চোখে তাকাল। ইরার বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত নোনাজল গড়িয়ে পড়ছে। সৌম্য দুহাতে ইরার দুগাল মুছে দিয়ে ঢোক গিলে বলে, ইরাবতী, কান্না থামা। ইরা শুনল না সৌম্যর কথা। সৌম্য মলিন গলায় বলে, ইরাবতী, কাঁদলে আমার ভীষণ বুক ব্যথা করে। ইরা আরও ফুপিয়ে ওঠে। সৌম্য আবার ও অসহায় কণ্ঠে বলে, কান্না থামাবি না ইরাবতী? ইরা চোখ মেলে তাকায় সৌম্যর দিকে। দুই গাল নোনতা জলে ভেজা। সৌম্য মৃদুস্বরে বলে, অনেক ভালোবাসিস আমাকে? ইরা ভাঙা গলায় বলে, অনেক ভালোবাসি। আমার একটা কথা রাখবি? ইরা চুপ থাকল। সৌম্য আবার ও বলে, রাখবি? ইরা সৌম্যর কথার পিঠে বলে, তবে তুই আমাকে ভালোবাসবি সৌম্য? সৌম্য মলিন হেসে বলে, বাসব। ইরা অবাক হয়ে বলে, কি কথা রাখতে হবে? আগে বল রাখবি। রাখব। সৌম্য চোখ বুঝল। গলায় কিছু বিঁধলে যেমন কথা বের হয় না, সৌম্যর তেমন কথা বেরোতে চায় না। দুবার ঢোক গিলল ছেলেটা। ইরার গাল থেকে হাত সরায়নি এখনো। ইরা অবাক হয়ে চেয়ে আছে। সৌম্য দুবার দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলে। ইরার দিকে তাকিয়ে ভারী গলায় বলে, এবার তুই বিয়ে করে নে ইরাবতী। তোর বিয়ের বয়স অনেক আগে পেরিয়েছে। আর দেরি করা ঠিক হবে না। আমি তো তোকে গ্রহণ করতে পারব না ইরাবতী। তবে কেন তোর এই অপেক্ষা? এটুকু বলে থামল সৌম্য। আটকে রাখা শ্বাস ফেলে। এরপর বলে, আমি চাই তোর খুব সুন্দর একটা সংসার হোক। সেই ঘরে একটি ছোট্ট ইরাবতী আসুক, সেই ছোট্ট ইরাবতী যেন রাজকন্যার মতো বড় হয়। আমার সাথে তোকে জড়িয়ে নিলে ছোট্ট ইরাবতী রাজকন্যা তো দূর, রাজ্যের দাসীও হতে পারবে না। ইরা স্তব্ধ চোখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। চোখ ফেটে দুফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল। সৌম্য ইরার গাল ছেড়ে মাথা নিচু করে নিল। ইরা থেমে থেমে বলে, তুই যে বললি আমাকে ভালোবাসবি? সৌম্য কিছু বলল না। ইরা আবার ও বলে, আমি অন্য কাউকে বিয়ে করে নিব, আর তুই? সৌম্য ভারী গলায় বলে, আমিও বিয়ে করে নিব। ইরা সৌম্যর দিকে চেয়ে রইল। মেয়েটির চোখজোড়া আবারও ভিজল। কিন্তু তা আর গড়িয়ে পড়ল না। ইরা বোধহয় দিল না। নির্জীব চোখে চেয়ে রইল সৌম্যর পানে। প্রায় 10 মিনিটের মতো সৌম্য মাথা নিচু করে থাকল, আর ইরা স্তব্ধ চোখে সৌম্যর পানে চেয়ে রইল।
এরপর সৌম্য মাথা উঁচু করে তাকায়। ইরার পোশাকের দিকে নজর করল। পরনে একটি থ্রি পিস, গলায় ওড়না ঝুলানো। সৌম্য অবাক হল। ইরার থ্রি পিস আছে কি না সৌম্যর সন্দেহ। অনেক আগে ইরাকে জিজ্ঞেস করেছিল, ইরা তুই মেয়ে, মেয়েদের পোশাক পরিস না কেন? উত্তরে ইরা বলত, ওর শাড়ি, থ্রি পিস এসব পরলে দমবন্ধ লাগে। সৌম্য ইরাকে কিছু বলতে গিয়ে ও আর বলেনি। নিজেকে গুটিয়ে নিত। ইরা তো তার নয়। হয়তো ইরার এরকম কারোর সাথে বিয়ে হবে, যে ইরাকে এসব পোশাকই পরতে বলবে। আজ হঠাৎ ইরার গায়ে থ্রি পিস দেখে সৌম্য অবাক হয়। দীর্ঘশ্বাস ফেলে ইরার গলায় ঝুলানো ওড়নাটা পিছন থেকে নিয়ে মাথায় টেনে দেয়। ইরা মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য ইরার মাথায় ওড়না টেনে হাত সরিয়ে নেয়। এরপর মৃদুস্বরে বলে, লাস্ট একটা চাওয়া, এইভাবে চলাফেরা করার চেষ্টা করিস, যদি পারিস। ভালো লাগে দেখতে। কথাটা বলে সৌম্য উঠে দাঁড়াল। ঝাপসা চোখজোড়া নিয়ে বারবার এদিক ওদিক করে আর পলক ঝাপটায়। এরপর পকেট থেকে ফোন বের করে ইরার বাবাকে কল করে এই জায়গাটি আসতে বলে দেয়। এরপর ইরাকে ধরে দাঁড় করাই। কিন্তু সৌম্য ইরার দিকে আর তাকাল না। আর ইরা সৌম্যর দিক থেকে দৃষ্টি সরাল না। প্রায় ২০ মিনিট পর ইশতিয়াক আহমেদ সৌম্যর বলা জায়গাটিতে আসে। সৌম্য ইরার বাবাকে দেখে বলে, আপনার মেয়েকে নিয়ে যান। ইশতিয়াক আহমেদ ইরাকে এখানে দেখে অবাক হয়। সাথে রেগেও যায়। ইরার উদ্দেশ্যে শক্ত বাণী ছুড়ে দেয়, এসো, তোমার পা কাটব আজ। ইরা তার বাবার কথা শুনল। কোনো প্রতিক্রিয়া দেখাল না। সৌম্য মৃদুস্বরে বলে, আমার ঘরের চাবিটা? ইরা মাথা নিচু করে রাস্তা থেকে তার ছোট্ট ব্যাগ কুড়িয়ে নেয়। ব্যাগের ভেতর থেকে চাবি বের করে সৌম্যর দিকে বাড়িয়ে দিল। সৌম্য মাথা নিচু করেই চাবিটা নিল ইরার হাত থেকে। ইশতিয়াক আহমেদ ইরার হাত শক্ত করে ধরে উল্টো দিকে এগিয়ে নিয়ে যায়। ইরার তার বাবার সাথে পা মেলায়। তবে মাথা পিছন দিকে ঘুরিয়ে রেখেছে, দৃষ্টি সৌম্যর পানে। ইশতিয়াক আহমেদ দাঁড় করিয়ে রাখা গাড়ির পাশে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। ইরা ডানদিকে ঘাড় বাঁকিয়ে সৌম্যর দিকে তাকিয়ে। ইশতিয়াক আহমেদ মেয়ের কাণ্ডে প্রচণ্ড রাগান্বিত। ধমকে বলে, গাড়িতে ওঠো। ইরা এবারেও তার বাবাকে কিছু বলল না। সৌম্যর দিকে দৃষ্টি রেখে আওয়াজ করে বলে, ২৫ বছরের মেয়ে হয়ে ১৫ বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি। পারলে ক্ষমা করিস সৌম্য। ভালো থাকিস। কথাটা বলে সৌম্যর চোখে দৃষ্টি রেখে মলিন হাসল ইরা। এতক্ষণের বহুকষ্টে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। ইরা আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসে। ইশতিয়াক আহমেদ গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। সৌম্য ঝাপসা চোখে চেয়ে রইল ইরাদের গাড়ির দিকে। গাড়িটি ধীরে ধীরে মিলিয়ে যায়। এতক্ষণ তার ইরাবতীর কান্না যতটা না তাকে পোড়াচ্ছিল, ইরার শেষ কথাটার সাথে ওই হাসিটুকু যেন সৌম্যর হৃদয় পুড়িয়ে ছাই করে দিতে উদ্যত হল। সৌম্য প্রায় ৪০ মিনিটের মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। শরীরে যেন কোনো শক্তি পাচ্ছে না। কয়েক পা পিছিয়ে আসলো একটি গাছ হাতের কাছে পেয়ে বা হাতে গাছটি আঁকড়ে ধরে। মাথা নিচু করে কয়েকবার ঢোক গিলল। চোখ বুজে কম্পিত কণ্ঠে বিড়বিড় করে, ইরাবতী এবার তবে সত্যিই ভুলে যাবে আমায়। একটু পর আবার ও একই স্বরে বিড়বিড় করে। সৌম্য কখনো তার ইরাবতীকে ছাড়া অন্য কোনো নারীর কথা কল্পনাও করে না, ভবিষ্যৎও করবে না।
কিন্তু তুই আজ আমার মন কেন পড়লি না ইরাবতী? সৌম্য আরও 10 মিনিটের গাছে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো ঘুরে এলোমেলো পায়ে হাঁটতে থাকে। প্রায় 20 মিনিট হাঁটলে মেইন রোডে গিয়ে ওঠে। রোডের ধার দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সৌম্য রাস্তার ধারে বসল। দুহাতে মাথার চুল টেনে ধরল। বাচ্চাদের মতো কাঁদতে পারলে হয়তো বুকের জ্বলুনিটা একটু কমত, কিন্তু কাঁদতে পারে না তো। রিহান এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল। টিউশনে গিয়েছিল হয়তো। রাস্তার পাশে সৌম্যকে বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে চিন্তিত কণ্ঠে বলে, সৌম্য, কি হয়েছে তোর? এখানে এভাবে বসে আছিস যে? রিহান কণ্ঠে সৌম্য মাথা তুলে তাকায়। সৌম্যর চোখজোড়া অসম্ভব লাল। রিহান অবাক হয়, নিচু হয়ে বলে, এই কি হয়েছে তোর? সৌম্য বোবা চোখে চেয়ে রইল রিহানের দিকে। রিহান বোধহয় বুঝল। মনে পড়ল সৌম্য ইরার থেকে চাবি নিতে বেরিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে একটি রিকশা দাঁড় করাই। এরপর সৌম্যকে টেনে রিকশায় উঠিয়ে এসে ও সৌম্যর পাশে উঠে বসে। রিকশা চলতে শুরু করে। সৌম্য নির্জীব চোখজোড়া আকাশপানে নিবন্ধ করে রেখেছে। রিহান বলে, এতবার ফিরিয়ে না দিয়ে মেনে নিতি না হয়, আর কত কষ্ট দিবি নিজেকে? সৌম্য একটু হেসে প্রাণহীন স্বরে বলে, আল্লাহ আমাকে না পাওয়ার স্বাদ গ্রহণ করার ভাগ্য নিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, পেয়ে গেলে তো ভাগ্যের সাথে মিলবে না। রিহান কিছু বলল না। সৌম্যর মায়ের কথা ভীষণ মনে পড়ল। মায়ের কোলে মাথা রাখা তার খুব বদভ্যাস ছিল। মা তাকে এই বদভ্যাস করে দিয়ে এক রাতে আধারে চিরদিনের জন্য হারিয়ে গেল। আজও তার মাথা ব্যথা করছে। তার জন্য কোথাও সুখ লেখা নেই। মা থাকলে, মাথায় একবার হাত বুলালে একটুখানি আরাম পেত বোধ হয়। বনু থাকলে ও চুল টেনে দিত। কিন্তু তার কেউ তো নেই। সৌম্য আকাশপানে চেয়ে ঝাপসা চোখে বিড়বিড় করল, মা একবার আসবে। ইরা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। গাড়ির জানালা খোলা। মৃদু হাওয়ায় ওড়নার ফাঁকে চুলগুলো উড়ছে। ইরার কানে দুটো বাক্য বারবার প্রতিধ্বনি হচ্ছে। এবার তুই বিয়ে করে নে ইরাবতী, আমিও বিয়ে করে নিব। সৌম্য এতদিন শুধু তাকে বিয়ে করে নিতে বলতো, আর আজ সে নিজে অন্য মেয়েকে বিয়ে করে নিতে চাইল। তার সৌম্য অন্য মেয়েকে বিয়ে করতে চায়। এটা ভাবতেই ইরার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভালোবাসা বুঝি এমনই হয়? বাবার ডাকে ইরা চোখ মেলে তাকায়। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে ইশতিয়াক আহমেদ। ইরা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নিল। এরপর গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভেতর যায়। দরজা খোলা ছিল। ইরার মা ইরাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে এগিয়ে এসে বলে, কোথায় গিয়েছিলি মা? ইরা মায়ের দিকে একবার তাকায়। এরপর উল্টো ঘুরে তার বাবার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, মারতে চাইলে মেরে নাও বাবা, পরে যদি সুযোগ না পাও। ইশতিয়াক আহমেদ ইরাকে ধমকানোর জন্য মুখ খোলার আগেই মেয়ের এমন বাক্য তাকে স্তম্ভিত করে দেয়। ইরা তার বাবাকে চোখ দেখে মৃদু হেসে বলে, মুড আসছে না? প্রবলেম নেই। মুড আসলো ডাক দিও। চলে আসব। কথাটা বলে ইরা তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। কোনো দিকে তাকালো না সে, সোজা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। হাতের ছোট্ট ব্যাগ, ফোন সব ছুঁড়ে ফেলে শাওয়ার ছেড়ে দেয়। ঝপঝপ করে অতিবৃষ্টির ন্যায় পানি ইরাকে ভিজিয়ে দিতে থাকে। ইরা বোধহয় বহুকষ্টে এতক্ষণ কান্না আটকে রেখেছিল। হঠাৎই দুহাতে মাথার চুলগুলো সর্বশক্তি দিয়ে টেনে হাউমাউ করে কেঁদে ওঠে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে।
হাঁটুতে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বলে, আমি মরে যেতে চাই, প্লিজ। আমি আমার সৌম্যর পাশে অন্য কাউকে কি করে দেখব? আমি পারব না। পারব না। আরও কত কিছু যে বিড়বিড় করে বলে আর কাঁদে তার ইয়ত্তা নেই। পরদিন ঘড়ির কাঁটায় তখন বিকাল ৫টা। সকাল এসে দাঁড়িয়েছে আকাশদের বাড়ির সামনে। সে গ্রাম থেকে শহরে এসেছে গত পরশুদিন। আকাশের অফিসে জয়েন করেছে গতকাল। আজ বায়ানের থেকে আকাশের বাড়ির ঠিকানা নিয়ে এখানে এসে পড়েছে। বায়ান তার বয়ফ্রেন্ড। ছেলেটা খুব সাদাসিধে। যা বোঝায় সেটাই বোঝে। সকাল মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। সকাল অনেক অনুরোধ করে, অনেক বলে কয় ভেতরে ঢুকতে পেরেছে। একেবারে মিথ্যা ও তো বলেনি। সন্ধ্যা তার বোন, সে হিসেবে ওই বাড়ির আত্মীয় অবশ্যই। কলিং বেলের আওয়াজ পেয়ে আসমানি নওয়ান এসে দরজা খুলে দেয়। সামনে এক অপরিচিত মেয়েকে দেখে তিনি ভ্রু কুঁচকে তাকায়। সকাল সালাম দেয় আসমানি নওয়ানকে। ভদ্রমহিলা সালামের উত্তর দেন। সকালের মুখে মাস্ক পরা। সে মৃদুস্বরে বলে, আন্টি আমার ওয়াশরুমে যেতে হবে। একটু হেল্প করবেন প্লিজ। আসমানি নওয়ান ভ্রু কুঁচকে বলে, তোমার নাম কি? সন্ধ্যা বলে, হাসিনা। প্লিজ আন্টি, আমার খুব আর্জেন্ট। আসমানি নওয়ান আর কিছু বললেন না। মেয়েটির হয়তো বিপদে পড়েই এসেছে। তাই তিনি সকালকে ভেতরে আসতে দিলেন। সকাল ভেতরে গিয়ে মনে মনে বিশ্বজয় করা হাসি হাসে। তখনই সন্ধ্যা তার ঘর থেকে বেরিয়ে আসে। সকাল সন্ধ্যাকে দেখেই দাঁড়িয়ে যায়। সন্ধ্যা নিজে ও সকালের দিকে ভ্রু কুঁচকে তাকাল। যদিও মুখে মাস্ক পরা, কিন্তু তার কাছে চেনা চেনা লাগল। আসমানি নওয়ান সন্ধ্যাকে দেখে এগিয়ে গিয়ে বলে, সন্ধ্যা ওই মেয়েটারে বাথরুম দেখাইয়া দে তো মা। সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি দেয়। আসমানি নওয়ান সকালের উদ্দেশ্যে বলে, ওর সাথে যাও। তিনি মূলত হালকা খাবার যেমন চা, বিস্কুট খেতে দিবেন সকালকে। একজন এসেছে। যতই না চিনুক, খালি মুখে গেলে তার খারাপ লাগবে। সকাল সন্ধ্যার পাশে হেঁটে সন্ধ্যার ঘরের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা বারবার ঘাড় বাঁকিয়ে সকালের দিকে তাকাচ্ছে। সকাল মনে মনে হাসছে। ঘরে গিয়ে সন্ধ্যা ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে সকালকে দেখিয়ে দিতে চায়, তার আগেই সকাল শক্ত হাতে সন্ধ্যার হাত টেনে ধরে। সন্ধ্যা ভ্রু কুঁচকে পিছু ফিরে তাকায়। সকাল তার মুখ থেকে মাস্ক নামিয়ে নিয়েছে। সকালকে দেখে সন্ধ্যার মুখ বিস্ময়ে হা হয়ে যায়। সকাল হেসে বলে, কি রে, কেমন আছিস? সন্ধ্যার চোখজোড়া ছলছল করে ওঠে। নিজের বলতে কাউকেই তো পাশে পায়নি। সেই বিয়ের পর এখানে চলে আসলো, তার ভাইটা ও আর আসে না, বাবাকেও দেখে না, সৎ মা, তার দুটো সৎ ভাইবোন কাউকেই দেখে না। যতই এরা তার সাথে খারাপ করুক, সে তো ছোট থেকে এদের সাথেই বড় হয়েছে। মায়া কাজ করে। সন্ধ্যা সকালকে জড়িয়ে ধরে। সাথে সাথেই সকাল সন্ধ্যাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। সকাল রেগে বলে, তোর এসব চিপকা চিপকি যায় না কেন? অসহ্যকর ব্যাপার একটা। সকালের ব্যবহারে সন্ধ্যা অবাক হয় না। সকাল এর মুখ করে তার সাথে। এতদিন পর নিজের একটা মানুষকে দেখে সন্ধ্যা খুব আবেগী হয়ে পড়েছে। না চাইতেও চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আবারও সকালের দিকে একটু এগিয়ে গিয়ে ইশারায় বোঝায়, তার সৌম্য ভাইয়া কোথায়?
সকাল বিরক্তি কণ্ঠে বলে, তোর এসব হাত পা নাচানাচি করে আমার সাথে কথা বলবি না। বিরক্তিকর। মুখ দিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো জোকারের মতো হাত পা নাচাবি না। সন্ধ্যা অসহায় চোখে তাকাল। আবার ও চোখজোড়া ভরে উঠল। সে তো কথা বলতে পারে না। কি করবে? সময় নষ্ট করল না সন্ধ্যা। দ্রুত টেবিলের উপর গিয়ে একটি কাগজে কিছু লিখে সকালের সামনে নিয়ে এসে মেলে ধরে। সকাল চোখ বুলায়, যেখানে লেখা, সকাল আপু আমার সৌম্য ভাইয়া কোথায় একটু বলবে? সৌম্য ভাইয়াকে আমার এখানে একবার আসতে বলবে প্লিজ। সকাল এবারে ও বিরক্তি কণ্ঠে উত্তর দেয়, তোর ভাই আমাদের বাড়ি আর যায় না। মরছেই নাকি আল্লাহ জানে। সকালের কথায় সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। হাত থেকে কাগজটি পড়ে যায়। বুকটা কেঁপে উঠল। চোখ থেকে টুপটুপ করে নোনা পানি গড়িয়ে পড়তে লাগল। তার ভাইয়ের কিছু হলে সে কি করে বাঁচবে? সকাল আপু তাকে নিয়েই না হয় বলুক, তার ভাইকে নিয়ে এভাবে না বললে খুব কি ক্ষতি হয়? কথাগুলো ভেবে ডান হাতে চোখ মুছল। এরপর দুহাত জমা করে সকালের সামনে অনুরোধ করে বোঝায়, প্লিজ বলো, আমার সৌম্য ভাইয়া কোথায়? এটুকু বোঝাতে গিয়ে আবার ও চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ আসমানি নওয়ান সন্ধ্যাকে ডাকতে ডাকতে এদিকে আসছে দেখে সন্ধ্যা দ্রুত দুহাত নামিয়ে নেয়। দুহাতে মুখ মুছে মাথা নিচু করে নেয়। আসমানি নওয়ান দরজায় দাঁড়িয়ে সকালের উদ্দেশ্য বলে, হইছে নাকি তোমার? সকাল সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, জি আন্টি। এই মেয়েটির সাথে কথা বলছিলাম। ভীষণ মিষ্টি মেয়ে। আসমানি নওয়ান মৃদু হাসল। তার জান্নাত মিষ্টি হবে না তো কে হবে? সকাল মেয়েটিকে তার ভালোই লাগল, মিশুক মনে হল। এটুকু সময়ে কি সুন্দর করে কথা বলছে। তিনি উল্টো ঘুরে যেতে যেতে বলে, আইচ্ছা কথা কইয়া আইসো তাইলে। সন্ধ্যা মেয়েটারে সাথে নিয়া আয় মা। আসমানি নওয়ান যেতেই সকালের চোখে মুখে বিরক্তি ভর করে। সন্ধ্যা কিছু বোঝার আগেই সকাল সন্ধ্যার হাত টেনে একটি আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাই সন্ধ্যাকে। সন্ধ্যার পাশে সে দাঁড়ায়। এরপর আয়নায় তাকিয়ে বলে, শুনলাম তোর সাথে নাকি ওই আকাশ নওয়ানকে জোর করে বিয়ে দিয়েছে তোর শাশুড়িমা। আকাশ নওয়ান রাজি তো হয়নি, উল্টে তোর জন্য ডিভোর্স পেপার বানাতে দিয়েছে। অবশ্য দিবে না কেন? আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখেছিস? তোর চেয়ে আকাশ নওয়ান কত সেট ফর্সা কল্পনা করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না। বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আকাশ ডিভোর্স পেপারে সাইন করেছিল, তোকে পেপারটা এনে দিয়ে সাইন করাতো, কিন্তু তার এক বান্ধবী সেটা ছিঁড়ে ফেলেছে। বুঝলি তো? আবার ও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। তার ডিভোর্স হয়ে গেলে কোথায় যাবি ভেবেছিস কিছু? তোর ভাই তো লাপাত্তা। কথাগুলো টানা বলে সকাল থামল। সন্ধ্যা আয়নায় সৃষ্ট সকালের প্রতিবিম্বের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। চোখ দুটো ভরে উঠেছে যেন টোকা দিলই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সকাল কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে, তোকে একটা খবর দিই। আমি আকাশ নওয়ানের পিয়ে। এটার মানে কি জানিস? আকাশ নওয়ানের সাথে ২৪ ঘন্টা থাকব। এরপর কি হতে পারে বুঝতে পারলি তো? আমি কিন্তু আকাশের চেয়ে আরও ফর্সা, আবার কথাও বলতে পারি। বোবা নই তোর মতো। তোর ডিভোর্সটা হলেই চুটকি মেরে আকাশ নওয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি, সেই চিন্তা কর তাহলে কেমন? কথাগুলো বলে সকাল ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান সকালকে বেরিয়ে যেতে দেখে বলে, কই যাইতাস? নাস্তা কইরা যাও। সকাল যেতে যেতে বলে, আন্টি গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গিয়েছে, আজ আসছি। কথাটা বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পা তোলার শক্তি পাচ্ছে না মনে হল।
দুচোখ বেয়ে ঝোড়ো করে নোনা পানি গড়িয়ে পড়ে। সকালের বলা প্রতিটি কথা কানে বাজছে এখনো। সন্ধ্যা ঢোক গিলল। ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়। শরীরটা কেমন কাঁপছে মনে হল। একটু একটু করে পা ফেলে বেলকনির গ্রিল ঘেঁষে দাঁড়ায়। তার ঘরের বেলকনি থেকে একদম সামনে থেকে সামান্য ডানদিকে মেইন গেট। গেটের ওপাশে স্পষ্ট দেখল আকাশ দাঁড়িয়ে আছে। আকাশের পরনে সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট। গত বেশ কয়েকদিন যাবৎ এই পোশাক পরতে দেখছে সন্ধ্যা। হঠাৎই আকাশের সামনে সকাল দাঁড়ায়। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল। মাথাটা গ্রিলের সাথে ঠেকিয়ে আকাশ আর সকালের দিকে তাকিয়ে রইল। আকাশ আর সন্ধ্যাকে পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে। কথাটা মিথ্যা নয়, সত্যিই তাদের মানিয়েছে। দুজনের গায়ের রংটা কত উজ্জ্বল। সন্ধ্যা একবার তার হাতের দিকে তাকাল। সে শ্যামা মেয়ে। আকাশ কেন তাকে পছন্দ করবে? ছেলেরা সবসময় তাদের চেয়েও সুন্দর আর ফর্সা মেয়ে চায়, কিন্তু সন্ধ্যা তার উল্টো। কথাও বলতে পারে না সে। সে তো বোবা। কোনো সুস্থ মানুষ তাকে জীবনে ঠাঁই দিবে না, এটা সন্ধ্যা জানে। আসমানি নওয়ানকে কত নিষেধ করত প্রথম প্রথম, কিন্তু সে বলতো তার ছেলে মানবে। সন্ধ্যা নিজেকে এই পৃথিবীর সবচেয়ে বড় বোকা উপাধি দিল। তার মতো বোবা, অসুন্দর মেয়েকে কেউ মেনে নিবে, এই কথাটা সন্ধ্যা কিভাবে ভাবল? এটা ভেবেই সন্ধ্যা নিজের উপর বিদ্রূপ হাসল। আকাশ তাকে ডিভোর্স দিতে চায়, এটা শুধু কানে শুনত। এখানে থাকতে থাকতে কখনো কখনো ভুল করে সে ভেবে ফেলেছে আকাশই তার ভবিতব্য। কত বোকা সে! আকাশ তার মতো মেয়েকে চায় না বলে ডিভোর্স পেপারে সাইন পর্যন্ত করেছে, আরেকজন ছিঁড়ে ফেলেছে বলে আবার ওর ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। কত বিতৃষ্ণা তার প্রতি! সন্ধ্যার চোখের বাঁধ থামে না। আকাশ তাকে ডিভোর্স দিবে এ তো নতুন নয়, তবুও কষ্ট কেন হয় এই কথাটা ভাবলে? এটা বোধহয় কবুল বলে বিয়ের টান। সন্ধ্যা রাস্তায় তাকালে দেখল আকাশ আর সকাল এখনো দাঁড়িয়ে আছে। সন্ধ্যার চোখ থেকে পানির বন্যা বয়। চোখে মুখে কত মায়া, অসহায়ত্ব, ব্যথা ফুটে উঠেছে, তা কেউ দেখতে পায় না। সন্ধ্যা গ্রিলে মাথা ঠেকিয়ে রেখে ওভাবেই চোখ বুজল। বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত নোনা পানি গড়িয়ে পড়ে। তার ভাই কি আর আসবে না? কোথায় সৌম্য ভাইয়া? সন্ধ্যার খুব মন পড়ল ভাইয়ের জন্য। তার ভাইটা ঠিক আছে তো? কথাটা ভাবতেই সন্ধ্যা ফুপিয়ে উঠল। আকাশ এতক্ষণ কলে কথা বলছিল। ইম্পর্টেন্ট কল ছিল। সকালকে দেখে দাঁড়াতে বলেছিল। এখন কল কেটে সকালের দিকে তাকায়। মেয়েটি তার পিয়ের আবার পিয়ে। তার বাড়ির কাছে কি করছে সেটাই ভাবছে। অতঃপর বলে, তুমি এখানে কি করছো? সকাল মৃদুস্বরে বলে, স্যার আমার এইদিকে কাজ ছিল, তাই এসেছিলাম। আকাশের ফোন আবার ও বেজে উঠলে সকালে হাতের ইশারায় যেতে বলে আবার ও এখানে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত হয়। রাজনীতির ব্যাপার। সারাদিন বাইরে কাটিয়ে এসে ও শান্তি নেই। তবে এটাই তার স্বপ্ন। ভীষণ ভালো লাগা কাজ করে এই সাইটটা। রিহান মেস থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছে টিউশনে যাবে বলে। সৌম্যকে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখে রিহান ভ্রু কুঁচকে তাকায়। সৌম্য রিহানের সামনে এসে দাঁড়ায়। কিছু বলতে চায়, কিন্তু আওয়াজ বের হচ্ছে না, গলা ধরে আসছে। রিহান সৌম্যর কাঁধে হাত রেখে বলে, ঠিক আছিস? সৌম্যর চোখজোড়া ঝাপসা হয়। হঠাৎই রিহানকে সাপটে ধরে ভাঙা গলায় বলে, বনুর খোঁজ পেয়েছি রিহান। কথাটা শুনে রিহান যেমন অবাক হল, তেমনি খুশি। সৌম্যর পিঠে দুবার চাপড় মেরে বলে, আলহামদুলিল্লাহ। সৌম্য রিহানকে ছেড়ে দুহাতে চোখ ডলে স্বাভাবিক করে নেয়। রিহান বলে, আমি যাব তোর সাথে? সৌম্য গলা ঝেড়ে বলে, প্রয়োজন হলে ফোন করব।
আপাতত তুই টিউশনে যা। আমি এদিকে যাচ্ছি। এখান থেকে বেশি দূর নয়। কথাটা বলে সৌম্য একটি রিকশা নেয় তার গন্তব্যে পৌঁছাতে। আকাশ কলে কথা বলা শেষ করে গাড়ি গ্যারেজে রেখে বাড়িতে কলিং বেল চাপলে শিমু এসে দরজা খুলে দেয়। আকাশ ভেতরে প্রবেশ করতে করতে বলে, ঘরে এক গ্লাস শরবতসহ এক প্লেট ভাত দিয়ে যায় এক্ষুনি। শিমু দরজা আটকাল। আকাশ সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে আসমানি নওয়ান কঠোর স্বরে বলে, আকাশ দাঁড়াও। মায়ের কণ্ঠে আকাশের পা থেমে যায়। কণ্ঠস্বরে বুঝতে পারল তার মা রেগে আছে। আকাশ চিন্তিত হয়। রাগ হওয়ার মতো সে কি কিছু করেছে? সে গতকাল বৃষ্টির মধ্যে বেরিয়ে অফিসে গিয়েছিল। এরপর অফিস থেকে আনিকার বাড়িতে গিয়েছিল। সকালে সেখান থেকে আবার কাজে ছুটেছে। আজ বাড়ি ফিরল। এজন্য রেগে আছে নাকি? ভাবনা রেখে আকাশ তার মায়ের সামনে গিয়ে বলে, কি হয়েছে মা? আসমানি নওয়ান গলা উঁচু করে সন্ধ্যাকে ডাকে। দুবার ডাকতেই সন্ধ্যা তার ঘর থেকে বেরিয়ে আসে। সামনে তাকালে আকাশের সাথে চোখাচোখি হয়। সন্ধ্যার সাথে সাথে মাথা নিচু করে নেয়। আকাশ ভ্রু কুঁচকে তাকায়। সন্ধ্যার চোখ দুটো তার কাছে অস্বাভাবিক লাল লাগল। যদিও তার নিজের চোখ দুটোও লাল। গতকাল সারারাত ঘুম হয়নি তার। মায়ের কথায় আকাশের ধ্যান ভাঙে। তুমি ডিভোর্স পেপারে সাইন করছিলা? আকাশের ভ্রু জোড়া কুঁচকে যায়। আসমানি নওয়ান উত্তরের অপেক্ষায় আকাশের পানে চেয়ে আছে। গতকাল আকাশ বাড়ি না ফেরায় আকাশের বাবা আনিকাকে কল করেছিল। আনিকা বলেছিল আকাশ তার বাড়ি। এরপর আনিকা আসমানি নওয়ানের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন। আর তখন আনিকা আসমানি নওয়ানকে আকাশের সেই ডিভোর্স পেপারের ব্যাপারে সবকিছু বলেন। আকাশকে চোখ দেখে আসমানি নওয়ান শক্ত কণ্ঠে বলে, কি হইল? কথা কইতাছ না কেন? তুমি সন্ধ্যার জন্য ডিভোর্স পেপার বানায় তাতে সাইন করছিলা? আকাশ বিরক্ত হয়। সাথে মায়ের অহেতুক এমন ব্যবহার, এসব প্রশ্নে রেগে যায়। গতকাল এই মেয়েটার জন্য সে বাড়িতেই আসলো না। আনিকার বাড়ি গিয়ে ভাবল ওখানে শান্তি পাবে, অথচ সে সারারাত দুচোখের পাতা এক করতে পারেনি। মাথা ব্যথা করছে, চোখের 12টা বেজে আছে। দুদিনেই এই মেয়ে তাকে পাগল বানিয়ে দিয়েছে। সে কোথাও গিয়ে শান্তি পাচ্ছে। রাগটা সবার আগে সন্ধ্যার উপর হচ্ছে। রাগে জিদ্দে চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ ডিভোর্স দিতে চাই। এত জেরা করছো কেন আমাকে? আমি তো প্রথম দিনই বলে দিয়েছি আমি ওই বেয়াদব মেয়েকে ডিভোর্স দিয়ে দিব। আকাশের চিৎকারে সন্ধ্যা কেঁপে ওঠে। মাথা নিচু তার। লালিত চোখজোড়া থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আসমানি নওয়ান রেগে আকাশের ডানগালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। আগুনে ঘি ঢালার মতো কাজ হল যেন। আকাশ আগের চেয়েও জোরে চিৎকার করে বলে, তুমি ওই মেয়েটার জন্য বারবার আমার গায়ে কেন হাত তোলো? হ্যাঁ? কথাটা বলে উল্টো ঘুরে হাতের কাছে একটা ফুলদানি পেয়ে ছুঁড়ে মারে। ফুলদানিটি সন্ধ্যার পাশ ঘেঁষে ভেঙে চুরমার হয়ে যায়। সন্ধ্যা মাথা তুলল না, নড়ল না। মাথা নিচু নীরবে অশ্রু বিসর্জন দেয়। আজ কেন যেন তার আর বাঁচতে ইচ্ছে করছে না। শিমু দৌড়ে সন্ধ্যার পাশে এসে দাঁড়ায়। শিমুর মা তার বোনকে আগলে নেয়। আসমানি নওয়ান ঝাপসা চোখে ছেলের পানে চেয়ে আছে। আকাশ চোখ বুজে রেখে জোরে জোরে শ্বাস ফেলছে। আসমানি নওয়ান নীরবে তার ঘরে গেলেন, কয়েক সেকেন্ডের মাঝেই আবার বাইরে বেরিয়ে এলেন তার ফোন হাতে। এরপর কাউকে কল করে ফোন লাউডে দেয়। কয়েক সেকেন্ডেই কল রিসিভ হয়। আসমানি নওয়ান সালাম দিয়ে বলেন, ভাইজান ডিভোর্স পেপার কবে দিতে পারবেন যেন বলছিলেন? ওপাশ থেকে উত্তর আসে, 15 দিন পর। আসমানি নওয়ান বলেন, আচ্ছা ভাইজান, পারলে আরেকটু দ্রুত দেয়ার চেষ্টা করবেন। আসমানি নওয়ান আর ফোনের ওপাশের ব্যক্তির কথোপকথনে প্রত্যেকে বিস্ময় দৃষ্টিতে তাকায় ভদ্রমহিলার দিকে। সবচেয়ে বেশি অবাক হয় আকাশ। সে বাকহারা হয়ে তার মায়ের দিকে চেয়ে আছে।
সন্ধ্যা এবার ও মাথা তোলেনি। মেয়েটি আজ যে পরিমাণ কেঁদেছে, এত কান্না যে কবে কেঁদেছে তার মনে পড়ে না। চোখ দুটো ব্যথা করছে। তবুও চোখের বাঁধ থামল না মেয়েটির। আসমানি নওয়ান কল কেটে দেয়। গতকাল আনিকার কাছে সব শোনার পর সাথে সাথে তিনি নিজেই আকাশের বাবার পরিচিত লোকের সাথে কথা বলে সব ব্যবস্থা করতে বলেন। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে আকাশের উদ্দেশ্যে বলেন, আমার জান্নাত ফেলনা নয়। তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি নিজেই কইরা দিলাম। কথাটা বলে আসমানি নওয়ান তার ঝাপসা চোখজোড়া ডান হাতে মুছে নেয়। আকাশ ঢোক গিলল। সামনে দাঁড়ানো সন্ধ্যার দিকে একবার তাকাল। যার মাথা নিচু, সন্ধ্যাকে দেখতে পায় না আকাশ। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে দৃষ্টি রেখেই মৃদুস্বরে বলে, আমাকে বোঝার জন্য থ্যাঙ্কস মা। অনেক বড় উপকার করলে। এবার আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। সন্ধ্যা কান্নার তোড়ে কেঁপে ওঠে। ডান হাতে পরনের শাড়ি খামচে ধরে। হঠাৎই বাড়ির কলিং বেল বেজে উঠলে আসমানি নওয়ান নিজেকে সামলে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। সৌম্য আসমানি নওয়ানকে দেখে মৃদুস্বরে সালাম দেয়। আসমানি নওয়ানের চোখে মুখে কিছুটা বিস্ময়, সেভাবেই সালামের উত্তর নিলেন। সৌম্য সাথে সাথে বলে, খালাম্মা এই বাড়িতে কি সন্ধ্যা নামের কেউ আছে? সৌম্যর কথায় আসমানি নওয়ানের চোখে আগের চেয়ে হাজারগুণ বিস্ময় ভর করে। কাপা কণ্ঠে বলে, তুমি সন্ধ্যার কে বাবা? সৌম্য আসমানি নওয়ানের চোখের দিকে তাকালে অবাক হয়। ভদ্রমহিলার দুচোখ ভর্তি পানি, যা একটু আগেও ছিল না। মনে হচ্ছে তাকে দেখে কাঁদছে। সৌম্য এসব রেখে মৃদুস্বরে বলে, জি, আমি সন্ধ্যার বড় ভাই। কথাটা শুনতেই আসমানি নওয়ানের মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। সৌম্যর লাস্ট কথাটা বেশ জোরে ছিল। প্রত্যেকেই সৌম্যর কথাটি শুনতে পেয়ে দরজার দিকে তাকায়। সকলের চোখে মুখে বিস্ময়। সন্ধ্যা তার ভাইয়ের গলা একটু একটু পেয়ে ধীরে ধীরে অনেকটা এগিয়ে এসেছিল, লাস্ট কথাটা জোরে বলায়, সাথে সন্ধ্যা সামনে তাকিয়ে সৌম্যকে দেখে বিস্ময় চোখে তাকায়। কোনো দিকে না তাকিয়ে এক দৌড় দেয়, আকাশের সাথে ধাক্কা খেয়ে মেয়েটি পড়তে গিয়েও নিজেকে বাঁচিয়ে নিয়ে দৌড় দিয়ে তার সৌম্য ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে। সৌম্যর শরীর ঝাঁকি দিয়ে ওঠে। সন্ধ্যা দুহাতে সৌম্যকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। চলবে ইনশাআল্লাহ।